সাজা, পুলিশে দেখলে যেন বুঝতে না পারে। দাদা দাদা বিএসএফ রাজু আর শাকিল কে? কি হয়েছে ওদের? ওদেরকে গুলি করে মেরে দিছে। আমি কোন রকম বেঁচে পালিয়ে এসেছি। আর মাল? মাল আসতে পারিনি দাদা, সব পুলিশে ধরে নিয়েছে। দাদা ওকে হসপিটালে নিয়ে যাবো? না না, এতক্ষণ পুলিশ হাসপাতালে পৌঁছে গেছে। ও যদি পুলিশের সামনে মুখ খুলে দেয় আমরা পিছিয়ে যাবো। আমি পুলিশকে কিছু বলবো না দাদা, আমাকে বাঁচান। কি করবো দাদা? আমাকে ছেড়ে দিন দাদা, আমি কাউকে কিছু বলবো না। আমাকে ছেড়ে দিন দাদা। যা লাশটা ফেলি দে। হ্যালো বাবু। হ্যাঁ মা। বাপ তুই কোথায় আছিস? বাজারের দিকে আছি। কেন কিছু বলছো নাকি মা? হ্যাঁ মধু, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। কি হলো মা, এত তাড়াহুড়ি করে ডাকলা কেন? রামিসা তোরা বিশ্বাসে কেনে? এই তো তোর বোন আমাদেরকে কিছু না বলে বিয়ে করে ফেলেছে। এসব কি শুনছে রামিসা? সব সত্যি? হ্যাঁ ভাই, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। তুমি মেনে নিবা না বলে আমরা পালিয়ে বিয়ে করে ফেলেছি। পালিয়ে কি বিয়ে করার কি আছে? আমাকে বললেই পারতিক। তুই আমার একমাত্র বোন, ছোটবেলা থেকে তুই কোনো জিনিসের অভাব হতে দিইনি। যা চেয়েছি তাই দিয়েছি। আর আজ তুই আমাদেরকে কিছু না জানি এত বড় কাজ করে ফেললি। আমাকে ক্ষমা করতে হবে ভাই। আমি এই বিয়ে মানবো না। আমি তাদের ধুমধাম করে বিয়ে দেবো। ভাই সালাম কবিরাজের একমাত্র পুত্র মোহাম্মদ রিয়াজ কবিরাজের সঙ্গে মইদুল মন্ডলের একমাত্র কন্যা মুসাম্মদ রামিসা খাতুন ৫,০০০ টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি। তুমি কি কবুল? কবুল। আর একবার বলো বাপ। কবুল। আর একবার বলো। কবুল। ভাই ফোন এসছে। কে ফোন করেছে? সেলিম ভাই। हाँ भाई बोलिए। हमारा माल किधर से? माल बॉर्डर में पकड़ लिया भाई, हम नहीं ला पाया। मन्ने कुछ ना पता, तू जितनी जल्दी होवे मेरा माल भेज। अभी पुलिस के बहुत चपाचपी है, माल नहीं पढ़ सकते। चुप्पे दल्ले, जल्दी से जल्दी मेरा माल भेज या तो पिसा। आप हम लोग को थोड़ा समय दीजिए भाई। ठीक है, हमारे पास अभी 7-8 महीने जितना माल है, तो उसके बाद का सोच। ठीक है भाई। ভাই সেলিম ভাই ফোন করেছিল। কি বলছে? আপনাকে দেওয়ার টাইম পেরিয়ে গেছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব মাল পাঠিয়ে দিতে বললো। পাঠাবো। কিভাবে পাঠাবেন ভাই? আমাদের প্রায় সব লোককেই তো পুলিশে চিনি ফেলিছে, নতুন লোক পাবেন কোথায়? হ্যাঁ আমার সব ঠিক করা হয়ে গেছে, তোরা মাল রেডি কর। আর কটা দিন বাদ দিয়ে গেলে হতো না? এই তো কটা দিনের ব্যাপার, মাসখানিক পরেই তো চলে আসবো। এখন কিন্তু আমি একা না, আরেকজনে তোমার অপেক্ষায় থাকবে। তুমি একটু নিজের খেয়াল রেখো আর সময় মতো খাওয়া দাওয়া করো। জামাই। হ্যাঁ মা। হ্যালো বাপ, হাতে কিছু খাবার আছে, রাস্তা যেতে যেতে খায়ো। ঠিক আছে মা। পরিয়াস তাড়াতাড়ি আসো। আসছি ভাই। আসি মা, আপনি একটু ওর খেয়াল রাখেন। ঠিক আছে বাপ, ভালোভাবে যাইও। রিয়াজ
এটা রাখো। ভাববা আমি সব সময় তোমার কাছে আছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম আমজাদ। তো আজকে মূলত আপনাদেরকে আমি যে বিষয়গুলো এক্সপ্লেনেশন করে দেখাবো, তার মধ্যে সবচেয়ে যে প্রধান বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই মিনিংগুলো আপনাদেরকে আমি এখানে চেষ্টা করব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা নিশ্চয়ই তোমরা সবাই জানো। তো সবাই জানো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কতটা মেধাবী ছিল। তিনি ছিলেন মহান একজন পণ্ডিত, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, লেখক, দানশীল ব্যক্তিত্ব। মাত্র 21 বছর বয়সে তিনি ফোর্ট উইলিয়াম কলেজে প্রধান পণ্ডিত হিসেবে নিযুক্ত হন। মাত্র 21 বছর বয়সে যে একটা কলেজের যে প্রধান পণ্ডিত হওয়া, এটা কি মনে করলেন? তো মাত্র 15 বছর বয়সে তিনি ফোর্ট উইলিয়াম কলেজে প্রধান পণ্ডিত হিসেবে নিযুক্ত হন। পরবর্তীতে তিনি কলকাতার সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে অলঙ্কিত হন। অধ্যক্ষ হচ্ছে যে মূলত একজন শিক্ষক, যে সেই শিক্ষক পদে তিনি পরবর্তীতে অধ্যক্ষ পদেও আসনীত হন। তার জ্ঞান এবং কর্মদক্ষতার মুগ্ধ হয়ে তৎকালীন ব্রিটিশ সরকার 1985 সালে তাকে বিদ্যালয়ের বিশেষ পরিদর্শক নিয়োগ করে। এবং এই তো গেল চাকরি জীবনের কথা। তার বর্ণাঢ্য কর্মজীবনে তিনি অনেক সম্মাননা এবং ফেলোশিপ পেয়েছেন। অর্থাৎ তিনি শুধু চাকরির ক্ষেত্রে নয়, তার বাস্তবিক অর্থে জীবনে তিনি অনেক ভালো মানুষ এবং অনেক সম্পৃক্ততা থাকার কারণে তিনি অনেক পুরস্কার পেয়েছেন। তার বর্ণাঢ্য কর্মজীবনে তিনি অনেক সম্মাননা এবং ফেলোশিপ পেয়েছেন। বিদ্যাসাগর অনেক বই লিখেছেন। বিশেষ করে শিশুদের জন্য তিনি অনেক পাঠ্যপুস্তক রচনা করেছেন। বাংলা গদ্য লেখায় তিনি নতুন ধারায় প্রবর্তন করেন। অর্থাৎ বাংলা গদ্যের নতুন ধারার প্রবর্তক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আপনারা হয়তো সবাই এটা নিয়ে জানেন যে বাংলা গদ্যের নতুন ধারার প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তবে বিদ্যাসাগর অনেক বই লিখেছেন, বিশেষ করে শিশুদের জন্য একটি বিশেষ পাঠ্যপুস্তক লিখেছেন। বাংলা গদ্য লেখায় তিনি নতুন ধারার প্রবর্তন করেন। অর্থাৎ বাংলা ধারার নতুন প্রবর্তক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা হয়তো আমরা সকলেই জানি। তিনি জীবনের ঝুঁকি নিয়ে তিনি বিধবা বিবাহ প্রবর্তন এবং বাল্য বিবাহ বা বহু বিবাহ বোধে অনেক যুক্তিতর্ক তুলে ধরেছেন। বিশেষ করে বাল্য বিবাহ এবং বিধবা বিবাহ এবং বাল্য বিবাহ চালু করেছেন। এবং তার নির্লস চেষ্টার ফলে পরবর্তীতে সরকার আইন করে নিজের অর্থ ব্যয় করে অনেক বিদ্যালয় চালু করেছেন। বিদ্যাসাগর শিক্ষার প্রসারে, বিশেষ করে মেয়েদের শিক্ষা প্রসারে নিজের অর্থ ব্যয় করে অনেক বিদ্যালয় চালু করেছেন। পাশাপাশি তিনি সমাজের বিত্তবান ব্যক্তিদের এই কাজে উৎসাহিত করতেন। বলা হয়ে থাকে বিদ্যাসাগর মোট আয়ের অর্ধেক দারিদ্র্যের সাহায্য পাশাপাশি তিনি সমাজের বিত্তবান ব্যক্তিদের বলা হয়ে থাকে বিদ্যাসাগর তার মোট আয়ের অর্ধেক দারিদ্র্যের সাহায্যের জন্য আলাদা করে রাখতেন। অর্থাৎ বিদ্যাসাগর তার মোট আয়ের অর্ধেক, অর্থাৎ সে যদি 100 টাকা ইনকাম করতো সেখান থেকে 50 টাকা রাখতো তার এলাকার যে দারিদ্র কিংবা হতদরিদ্র এরকম যে মানুষজন আছে তাদেরকে সাহায্য করার জন্য। তো এখানে বলা হয়েছে বিদ্যাসাগর তার দারিদ্র্যের অর্থাৎ প্রায় 1 ভাগ টাকা, দারিদ্র্যের অর্ধেক টাকা তিনি তার এলাকার এরকম মানুষদেরকে সাহায্য করে থাকতেন। পাশাপাশি তিনি সমাজের বিত্তবান ব্যক্তিদেরও এই কাজে উৎসাহিত করতেন। পাশাপাশি তিনি সমাজের বিত্তবান লোকদেরকেও এই কাজে সহযোগিতা করতেন। বলা হয়ে থাকে বিদ্যাসাগর মোট আয়ের অর্ধেক অর্থাৎ তার দারিদ্র্যের জন্য আলাদা করে রাখতেন। এত সব মহান কীর্তির জন্য বিদ্যাসাগর যুগের পর যুগ শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচনা করা হয়। এই জন্য এখনও তাকে প্রায় অসীম শ্রদ্ধাভাবে স্মরণ করা হয়। বিদ্যাসাগরের এসব মহান কীর্তির পিছনে রহস্য কী? অর্থাৎ বিদ্যাসাগরের এসব কীর্তির পিছনে রহস্য কী? তো আমরা যখন কোনো কিছু করি তো আমাদেরকে অবশ্যই কোনো একটা রহস্য, কোনো একটা মাধ্যম থাকে যে আসলে এটার মূল বিষয়টা কী। তো তেমনইভাবে বিদ্যাসাগর যেসব কাজ করছেন তার এটার রহস্যটা কী? তিনি অবশ্যই অসাধারণ সৎ, সাহসী এবং দৃঢ়প্রতিজ্ঞ একজন ব্যক্তিত্ব ছিলেন। এরা পাশাপাশি তার অন্যান্য শিক্ষা জীবনের ভূমিকাও কম নয়। শিক্ষার প্রতি ছিল তার প্রবল আগ্রহ, সে কারণে মা বাবা অভাব অনটন থাকা সত্ত্বেও তাকে পড়াশোনা করিয়েছেন। তাদের যখন অভাব অনটনটা ছিল, সেই অভাব অনটন থাকা সত্ত্বেও তার মা বাবা তাকে পড়াশোনা করিয়েছেন। গ্রামের পাঠশালায় পড়াশোনা শেষ করার পর মা বাবা তাকে আরও পড়াশোনার জন্য কলকাতায় পাঠান।
অর্থাৎ গ্রামের পড়াশোনা শেষ করার পর তার মা বাবা তাদের সর্বস্ব দিয়ে তাকে পড়াশোনার জন্য তাকে কলকাতা পাঠান। বলা হয় গ্রাম থেকে কলকাতা যাওয়ার সময় রাস্তার বসানো মাইল ফলক দেখে তিনি ইংরেজি সংখ্যা লিখে ফেলেন। কলকাতায় তিনি বাড়িতে আলোর প্রভাবে অনেক সময় রাস্তার লাইন পোস্টের আলোতে পড়াশোনা করতেন। বিদ্যাসাগর কিন্তু তার মা বাবার দেওয়ার নাম নয়, এটি একটি উপাধি। অর্থাৎ বিদ্যাসাগর, অনেকজন ভাবে যে তার নাম বিদ্যাসাগর, মূলত তার নাম ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তীতে তার উপাধি হওয়ার পর তার নামের পিছনে যোগ হয়। আমরা জানি যে অনেকজন উপাধি পাই। তো যে মাইকেল মধুসূদন দত্ত, তার নাম কিন্তু পূর্বে ছিল মধুসূদন দত্ত, কিন্তু পরবর্তীতে তিনি যখন খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন তার নামের আগে তখন মাইকেল যুক্ত হয়, যেমন মাইকেল মধুসূদন দত্ত। আদার্সই এভাবেই তার নামও অ্যাড হয়, কোনো উপাধি পেলে অবশ্যই অ্যাড হয়। যেমন যারা উকিল হয় তাদের সাধারণ নাম যেমন থাকে মোহাম্মদ সাইফুল, পরে হবে অ্যাডভোকেট সাইফুল ইসলাম। তো এভাবেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপাধি যুগ হয়। কলকাতায় তিনি বাড়িতে আলোর প্রভাবে অনেক সময় রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে পড়াশোনা করতেন। বিদ্যাসাগর কিন্তু তার মা বাবার দেওয়ার নাম নয়, এটি একটি উপাধি। তিনি 1829 থেকে 1941 সাল পর্যন্ত কলকাতা সংস্কৃত কলেজে পড়াশোনা করেন। অর্থাৎ 1829 থেকে 1941 সাল পর্যন্ত তিনি কলকাতা সংস্কৃত কলেজে পড়াশোনা করেন। এ সময় তিনি শিক্ষায় অসামান্য সাফল্যের জন্য কলেজে সব পুরস্কার ও বৃত্তি লাভ করেন। এক্ষেত্রে তিনি তার কলেজের শিক্ষার অসামান্য প্রতিভার জন্য তিনি অনেক পুরস্কার লাভ করেন। সব বিষয়ে তার অসাধারণ পাণ্ডিত্য দেখে কলেজ কমিটি তাকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করেন। অর্থাৎ একজন ছেলে স্মার্ট, মানে একদম প্রতিটা বিষয় স্মার্ট এবং সুদর্শন দেখে তার যে কলেজ বা আদার্সের শিক্ষক রয়েছে তারা তখন তাকে উপাধিতে ভূষিত করেন। তখন তার বয়স মাত্র 19 বছর, অর্থাৎ 19 বছর বয়সে তিনি বিদ্যাসাগর উপাধিতে ভূষিত হয়েছেন। একজন মানুষ কতটা পরিমাণ মেধাবী হলে তখন তাকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করা হয়। তার এই অসাধারণ শিক্ষা জীবনে চেষ্টা করব, তাহলে আমাদের জীবনও সুন্দর হবে। অর্থাৎ বিদ্যাসাগর তার জীবনগুলো যেভাবে এক্সপ্লেনেশন করেছে, যেভাবে পরিচালনা করে গেছে, আমরা যদি সেমভাবে আমাদের জীবনগুলো পরিচালনা করি তাহলে আমরা কোনো একদিন যদিও বিদ্যাসাগরের মতো হতে পারবো না, বাট তার থেকে একটু নিম্নমানের, অর্থাৎ মোটামুটি সমাজ ব্যবস্থায় একজন সাকসেস এবং সফলতার মানুষ হিসেবে আমরা গড়ে উঠে দাঁড়াতে পারবো। তবে এখন কথা হচ্ছে যে বাস্তবিক অর্থে এগুলো সত্যিই দুষ্কর। তো আপনি যদি চান সব কিছু এভাবে করতে পারেন, তো আমাদের সত্যি আমাদের নিজের কাজ বা পড়াশোনা আমরা যখন যে কাজই করি না কেন এটা আমাদের গুরুত্ব সহকারে করা উচিত। কেননা আমরা যদি গুরুত্ব সহকারে না করি তাহলে সেটাতে আমাদের মনোযোগ থাকে না, আর যদি মনোযোগ না থাকে তাহলে সেই কাজটা ভালোভাবে সম্পাদিত হয় না, আর যদি কাজটা ভালোভাবে সম্পাদিত না হয় তাহলে সেই কাজটা দক্ষ হয় না এবং সেই কাজ করে কোনো লাভ হয় না। তাই বাস্তবিক অর্থে আমরা যখন কোনো কাজ করব সেগুলো অবশ্যই ভালোভাবে সম্পাদিত করার চেষ্টা করব। কেননা কাজ যদি ভালোভাবে সুষ্ঠুভাবে সম্পাদিত করি তাহলে অবশ্যই আমাদের ভবিষ্যতে সেই কাজের মাধ্যমে কোনো ভালো একটা ফল বয়ে আনবে। তো হ্যালো এভরিওয়ান, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো যদিও বিদ্যাসাগর নিয়ে আজকে এটাই ছিল সর্বশেষ আপডেট, পরবর্তীতে কী নিয়ে আপডেট চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।